অর্ণবের যখন ঘুম ভাঙে তখন ও পাশে তাকিয়ে দেখে ওর পাশের সিট ফাঁকা। ইস, আমি তোমাকে আবারও হারিয়ে ফেললাম। তোমাকে সেদিনের পর থেকে আমি যেভাবে খুঁজে গেছি সেভাবে আজ পর্যন্ত আমি কোন টেরারিস্টকেও খুঁজিনি, তবে একবার যেহেতু তোমার দেখা পেয়েছি তখন আবারও তোমাকে ঠিকই খুঁজে বের করব। এরপর অর্ণব ও গাড়ি থেকে নেমে পড়ে আর সামনে তাকিয়ে দেখে আয়ুষ ওকে পিক আপ করার জন্য জিপ নিয়ে দাঁড়িয়ে আছে। অর্ণবকে দেখে আয়ুষ স্যালুট করে বলে, তো ক্যাপ্টেন, ঝামেলা কি শেষ হয়েছে? খুন হয়েছে বলেই তো মনে হচ্ছে। তাহলে এবার চলুন, কর্নেল সাহেব আপনাকে জরুরি তলব করেছে। তার আগে তুই তোর এসব ফর্মালিটি মার্কা কথাবলার ধরন চেঞ্জ করবি। আপনি তো আমার সিনিয়র, তাই এভাবে কথা বলছি। আয়ুষ, আমরা বেচমেট, আর তুই আজকে আমার জুনিয়র হয়েছিস, নিজের দোষে ভুলে যাস না। তাই আমার সাথে আগে যেভাবে কথা বলতি সেভাবে কথা বল। আর শোন, আমি কিন্তু এখনো তোর উপর রেগে আছি। তুই সিরাতের সাথে একদম ঠিক করিসনি। তুই তো জানিস আমি কেন এসব করেছি। তবুও তোর ওকে বলা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, এখন চল, কর্নেল তোর জন্য অপেক্ষা করছে। চল। ফ্ল্যাশব্যাক। অর্ণব, আয়ুষ, ইহান, সিরাত ওরা সবাই একসাথে মিলিটারি একাডেমিতে ট্রেনিং নেয় আর ওখানেই ওদের বন্ধুত্ব তৈরি হয়। এর মধ্যে ওরা একদিন জানতে পারে আয়ুষ আর সিরাত একে অপরকে ডেট করছে। ওরা প্রথম আন্দাজ করেছিল যে এরকম একটা কিছু হবে, কিন্তু এটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। এরপর ট্রেনিং শেষ করার পর ইহান আর আয়ুষকে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট, অর্ণবকে রংপুর ও সিরাতকে বগুড়া ক্যান্টনমেন্ট এবং বাকিদের সবার আলাদা আলাদা জায়গাতে পোস্টিং হয়। এর কিছু বছর পর একটা মিশনের জন্য অর্ণবকে পোস্টিং করিয়ে চট্টগ্রাম পাঠানো হয়। আর সিরাত একা বগুড়া ক্যান্টনমেন্টে থাকে। সবকিছু ভালোই চলছিল, কিন্তু আয়ুষ আর সিরাতের সম্পর্কের কথা সিরাতের বাবা জানতে পারলে তিনি আয়ুষকে চিঠি দিয়ে নিজের কাছে ডেকে পাঠায়। এরপর একদিন আয়ুষ হঠাৎ বলে ও বগুড়ায় পোস্টিং করিয়ে সিরাতের কাছে যাচ্ছে। এরপরও যেদিন বগুড়ায় চলে যায় ঠিক তার পরের দিন বিকেলে সিরাতও নিজের পোস্টিং করিয়ে চট্টগ্রাম চলে আসে। তা দেখে ওরা দুজন অবাক হয়ে যায়। কিরে, তুই এখানে কেন? আমাকে দেখে ভূত দেখার মতো অবাক হচ্ছিস কেন? আর তোদের বন্ধু কোথায়? তুই জানিস না আয়ুষ তো কালকেই বগুড়া পোস্টিং নিয়ে ওখানে চলে গেল। তার মানে বাবা আমার সাথে বিট্রে করল। এখন বুঝতে পারছি কেন আয়ুষ কয়েকদিন ধরে আমার সাথে ভালো করে কথা বলছিল না। এই বলে মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ে, কারণ সিরাত অনেক কষ্টে নিজের পোস্টিং চট্টগ্রাম করিয়েছে। এখন অন্য কোথাও পোস্টিং হতে ছুটি নিতে চাইলে ওকে 6 মাস অপেক্ষা করতে হবে। অর্ণব আর ইহানের বুঝতে বাকি রইল না এসবের পেছনে সিরাতের বাবা অর্থাৎ কর্নেল শামীমের হাত রয়েছে। এদিকে আয়ুষের এভাবে হঠাৎ পোস্টিং হওয়ার জন্য ওর প্রমোশনও আটকে যায়। ফ্ল্যাশব্যাক এন্ড। কিছুক্ষণ পর অর্ণব বলে উঠে, ও হ্যাঁ, বলতে বলেই গিয়েছি, তোমার সিরাতে আর কিছুদিনের মধ্যেই এখানে আসবে দেখা করতে। আমাকে বলেছিল তোকে সাবধান করে দিতে, তাই করে দিলাম। পরে আমাকে এই নিয়ে কিছু বলতে পারবি না। জানিস সিরাত সত্যি তোকে অনেক ভালোবাসে। আয়ুষ কিছু বলে না, চুপচাপ গাড়ি চালানোয় মনোযোগ দেয়। কিছুক্ষণের মধ্যেই দুজনে মিলিটারি ক্যাম্পে ফিরে আসে। আর অর্ণব কর্নেলের রুমে যায়। ক্যাপ্টেন অর্ণব আরিয়ান রিপোর্টিং স্যার, স্যালুট করে। অর্ণব, ভিতরে এসো। অর্ণব ভেতরে ঢোকার পর কর্নেল বলতে শুরু করে, তোমাকে যে জন্য আর্জেন্ট ডেকে আনা হয়েছে। তুমি নিশ্চয় শুনেছ আজকে আমাদের ক্যাম্পে দেশের বিভিন্ন হসপিটাল থেকে ডক্টররা ট্রেনিং এর জন্য এসেছে। জি স্যার, এইবার শেষবারের মতো এই ট্রেনিংটা দেওয়া হবে। আর আমি চাই এইবার তুমিও এই বিষয়টা হ্যান্ডেল করবে। কিন্তু স্যার, এই ট্রেনিংয়ের দায়িত্বে তো ক্যাপ্টেন ইহান আহমেদ সহ অন্যান্য ক্যাপ্টেনরা থাকেন। আমি তো নতুন সৈনিকদের গাইড করি। হ্যাঁ ক্যাপ্টেন, ইহান সহ আরও অনেকে এখন ছুটিতে আছে। ওনাদের ছুটি শেষ হলে ওনারা তোমাকে জয়েন করবে। তাহলে কালকে থেকে কাজ শুরু করে দাও। ওকে স্যার। এই বলে অর্ণব উনাকে সেলুট করে ওখান থেকে চলে আসে। এদিকে নুসরাত যখন ট্রেনিং সেন্টারে পৌঁছায় তখন ওকে দেখে সবাই অবাকের সাথে সাথে খুশিও হয়। নুসু, তুই? বলে দৌড়ে ওর কাছে চলে আসে। তার মানে খুশবুর পরিবর্তে বাবা তোকে পাঠিয়েছে। লাভ ইউ পাপা। তখন পাশ থেকে ইয়াস বলে ওঠে, আমার মনে হয় এই প্রথম তোমার বাবা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। একদম। কিন্তু ডক্টর খুশবু আসেনি কেন? ডক্টর খুশবু হঠাৎ কিছু পার্সোনাল কাজে আটকে পড়ে, তাই আসতে পারেনি। এই ব্যাপার, তাই তো বলি স্যার, এমনি এমনি আমাকে এখানে পাঠানোর মানুষ নন। তখন ওখানে রোশনি এসে বলে, তোমরা সবাই এখানে দাঁড়িয়ে না থেকে ওইদিকে চলো, ট্রেনিং ইনস্ট্রাক্টর চলে এসেছে। এরপর সবাই ওদিকে চলে যায়। আর নুসরাত যখন ইনস্ট্রাক্টরকে দেখে হা করে তাকিয়ে থাকে আর মনে মনে বলে,
এটা তো বাসের ওই লোকটা। এদিকে নুসরাতকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অর্ণব মুচকি হেসে মনে মনে বলে, বাহ, যেহেতু ভাগ্য তোমাকে বারবার আমার সামনে নিয়ে আসে তাই তোমাকে আমি আর আমার জীবন থেকে হারাতে দিচ্ছি না। অর্ণব এরপর সবার উদ্দেশ্যে বলে, হ্যালো ডক্টরস, আমি আপনাদের ইনস্ট্রাক্টর ক্যাপ্টেন অর্ণব আরিয়ান। আপনারা সবাই আমার আন্ডারে ট্রেনিংয়ে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই এখানকার ডিসিপ্লিন মেনে চলবেন। আমি ডিসিপ্লিন ভঙ্গ করা একদম পছন্দ করি না। আর যদি কেউ কোন প্রকার ডিসিপ্লিন ভঙ্গ করেন তাহলে তার জন্য বাকিদেরও শাস্তি পেতে হবে। এখানে একজনের ভুল মানে বাকি সকলের ভুল মাথায় রাখবেন। কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে রুমে পৌঁছে দেওয়া হবে। আপনারা আজকের মতো বিশ্রাম নিন, কাল থেকে আপনাদের ট্রেনিং শুরু হবে। অর্ণব যখন নুসরাতের পাশ দিয়ে যেতে যাবে তখন ওর কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলে, এভাবে আর কতক্ষণ তাকিয়ে থাকবেন, আমার নজর লেগে যাবে তো, বলে হেসে ওখান থেকে চলে যায়। আর নুসরাত রাগী চোখে ওর দিকে তাকিয়ে থাকে। কিরে, উনি কি তোকে চিনে নাকি? হ্যাঁ, উনার সাথে আমার বাসে পরিচয় হয়। নুসরাত এরপর বাসের ঘটা কাহিনী সব মুনকে বলে, ও এই ব্যাপার, তবে যাই বলি শুনি কিন্তু অনেক হ্যান্ডসাম, আমি তো পুরো ক্রাশ খেয়ে গেলাম। নুসরাত ওর দিকে একটা উইয়ার্ড লুক দিয়ে তাকায়। ভুলে যাস না তোর একটা বয়ফ্রেন্ড আছে। তো কি হয়েছে, ক্রাশ তো ক্রাশই। নুসরাত কিছু বলল না। এরপর সবাই রেস্ট নেওয়ার জন্য যার যার রুমে চলে যায়। পরের দিন সকালে ট্রেনিং শেষে নুসরাতকে কেউ কোথাও খুঁজে পাচ্ছিল না, ওর ফোনও বন্ধ দেখাচ্ছে। তাই সবাই ওকে খুঁজতে থাকে। সবাই অনেক চিন্তা করেছে কারণ আবহাওয়া আস্তে আস্তে খারাপ হচ্ছে। চারপাশ অন্ধকার হয়ে গেছে। সেন্টার থেকে বারবার বলছে কেউ যেন কোথায় না যায়। অর্ণব যখন জানতে পারে নুসরাতকে কোথাও পাওয়া যাচ্ছে না তখন ওর জুনিয়রদের অর্ডার দেয় চারপাশে খোঁজ করার জন্য। এরপর ও যখন পায় না তখন ও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অর্ণব ওর গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তায় নুসরাতের মতো কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। চারপাশে অনেক জোরে বৃষ্টি হচ্ছে তাই ভালো করে বোঝা যাচ্ছে না। ওই মেয়েটা নুসরাত না, ও এখানে কি করছে? আর এদিকে নুসরাত অর্ণবকে দেখে অবাক হয়। দূরেই লোকটাকেই আসতে হলো, অন্য কেউ কি ছিল না? নুসরাতকে দেখে অর্ণবের অনেক রাগ হয়। বারবার বারণ করার সত্ত্বেও ও ক্যাম্পে থেকে বের হয়ে এসেছে। অর্ণব নুসরাতের উদ্দেশ্য ওর গাড়ির হর্ন বাজাতে থাকে। এই মিস, গাছের পিছন থেকে বের হয়ে আসেন। অর্ণব গাড়ির দরজা খুলে দেয় আর ইশারায় ওকে উঠতে বলে। নুসরাত মাথা নিচু করে বেরিয়ে আসে। বৃষ্টিতে ভিজে ওর অবস্থা বেগতিক। আপনি এখানে কি করছেন? আপনার তো ট্রেনিং সেন্টারে থাকার কথা। মানে স্যার, মানে এইসব কি? আপনি এখানে কি করছেন সেটা বলুন আগে। আসলে স্যার, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে তাই আমি হেঁটে হেঁটে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। আপনাকে আমি এইসব জিজ্ঞাসা করিনি। আগে আপনি গাড়িতে উঠুন, তারপর আপনার সাথে কথা হবে। এরপর নুসরাত গাড়িতে ওঠে। এবার বলুন এখানে কি করছিলেন? আর আপনার ফোন বন্ধ কেন? আমার কিছু কাজ ছিল তাই এখানে এসেছিলাম, আর বৃষ্টিতে ভিজিয়ে ফোন কাজ করা বন্ধ হয়ে গেছে। কি কাজ, কারো সাথে দেখা করতে গিয়েছিলেন নাকি? আপনি জানেন না ট্রেনিং এর সময় কারো সাথে দেখা করা যাবে না, বিশেষ করে বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? কিসের বয়ফ্রেন্ড? আমার কোনো বয়ফ্রেন্ডই নেই। তাছাড়া আমি আমার বোনের সাথে দেখা করতে যাচ্ছিলাম। বাহ, তাহলে আমার লাইন ক্লিয়ার। মনে মনে বাই দা ওয়ে, গিয়েছিলেন ভালো কথা, তবে কোথাও যাওয়ার আগে পারমিশনের দরকার হয়। পারমিশন নিয়েছিলেন? আপনার পারমিশন লেটার কোথায়? আমার কাছে কোনো পারমিশন লেটার নেই। মানে পারমিশন লেটার ছাড়া আপনি এখানে এসেছেন কেন? আর আপনাদের সবাইকে তো আগে থেকেই সাবধান করা হয়েছে কাজকে কেউ যেন কোথাও বের না হয়। আমি পারমিশন নেওয়ার জন্য অফিসে গিয়েছিলাম কিন্তু উনারা আমাকে পারমিশন দেয়নি। আর আমার ইমিডিয়েটলি হসপিটালে যেতে হতো। আমার ছোট বোনের হার্টের অপারেশনের ডেট আজকে, আরও কিছুতেই আমাকে না দেখে অপারেশন করাতে চাচ্ছে না। তাই আমি বাধ্য হয়ে কাউকে কিছু না বলে চলে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম ওর সাথে দেখা করেই চলে আসব, কিন্তু এখানে এসে গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল আর এর প্রতিকূল পরিবেশে আমি আটকা পড়ে যাই। আচ্ছা, কিন্তু আপনার কাউকে বলে যাওয়া উচিত ছিল। এর মধ্যে অর্ণবের কাছে অকিতকিতে খবর আসে। হ্যালো ক্যাপ্টেন অর্ণব। ইয়েস, ক্যাপ্টেন অর্ণব আরিয়ান হেয়ার। ক্যাপ্টেন, পুরো এরিয়া খোঁজার পরেও এখনো মেয়েটিকে পাওয়া যায়নি। আচ্ছা, সবাইকে বলে দাও খোঁজার দরকার নেই, আমি উনাকে পেয়েছি। ওকে ক্যাপ্টেন, আমি সবাইকে বলে দিচ্ছি। আপনার বেখেয়ালির জন্য আমাদের সবাইকে সাফার করতে হয়েছে। আপনি জানেন আপনার কিছু হলে আমাদের কত বড় সমস্যা হতো। দুঃখিত, আমি বুঝতে পারিনি।
কিছুক্ষণ পর ওরা ক্যাম্পে চলে যায় আর নুসরাত ওর রুমে যায়। সব ডাক্তাররা এতক্ষণ ওর জন্যই অপেক্ষা করছিল। ওকে সুস্থ দেখে সবাই যেন হাঁফ ছেড়ে বাঁচল। নুসরাত দেরি না করে মুনের ফোন দিয়ে ওর মাকে ফোন দেয় আর ইশরাতকে আরেক দফা বুঝিয়ে অপারেশনের জন্য রাজি করায়। কিছুক্ষণ পর সবাইকে হলো রুমে ডাকা হয়। যেহেতু নুসরাত কাউকে কিছু বলে যায়নি তাই ওকে কলিং এর পর অর্ণব পানিশমেন্ট হিসেবে 5 বার মাঠে দৌড়াতে এবং আজকের সব বাথরুম পরিষ্কার করতে বলে। যা শুনে নুসরাতের হুঁশ উড়ে যায় এবং অনেক রাগ হয়, কারণ নুসরাত ওর পরিস্থিতি বিস্তারিত বলার পরেও অর্ণব ওকে পানিশমেন্ট দিয়েছে। শয়তান লোক একটা, আমাকে দিয়ে সব বাথরুম পরিষ্কার করাবে, দেখিস তোর কপালে বউ বা গার্লফ্রেন্ড কিচ্ছু জুটবে না, রাগে ফুঁসতে ফুঁসতে বলল। নুসরাত এরপর 5 বার মাঠে দৌড়ানো শেষ করে পরিষ্কার করতে চলে যায়। সব কাজ শেষেও যখন দরজা লাগিয়ে বের হতে যাবে ওই সময় নুসরাতের একটা ফোন আসে আর ও ফোনটা রিসিভ করতে বাহিরে যায়। তখনই আবার অর্ণব বাথরুমে ঢোকে। এর মধ্যে নুসরাতের কথা বলা শেষ হয় আর ও অর্ণবকে খেয়াল না করে বাথরুমের দরজা বাহির থেকে লাগিয়ে চলে যায়। তখন রাত 12টার কাছাকাছি বাজে। এর কিছুক্ষণ পর 3 জন জুনিয়র অফিসার ওইখান দিয়ে যাচ্ছিল আর গল্প করছিল। প্রথমজন বলল, জানিস আমি শুনেছিলাম এই জায়গাটা অনেক পুরনো আর এখানে নাকি ভূত আছে। মাঝে মাঝেই নাকি বাথরুম থেকে কিছু শব্দ শোনা যায়। দরজাটা খুলো, কেউ আছো, দরজা খোলো, আমি ভিতরে আটকে গেছি। ঠিক তখনই অর্ণব ওয়াশরুমের ভিতর থেকে বলে ওঠে, কেউ আছো, দরজা খুলো, দরজা খুলো, কেউ আছে, আমি এখানে আটকে পড়েছি। ওদের মধ্যে একজন বলে, সবাই শোন, দেখ ভিতর থেকে কেমন যেন আওয়াজ আসছে। আরে কেউ কি আছো, দরজাটা খোলো। তৃতীয় জন বলল, আমার মনে হয় ভিতরে ভূত আছে, পালা এখান থেকে তাড়াতাড়ি। আর অর্ণবকে ভূত ভেবে 3 জন একসাথে এক দৌড়ে ওখান থেকে পালায়। চলবে।